বাংলাদেশের ব্যাটিং লাইন আপে সবচেয়ে বড় কষ্ট হয়তো বা ওপেনিং পার্টনারশিপ বা ওপেনিং ব্যাটিং। কখনোই এই জায়গাতে বাংলাদেশ স্বস্তিতে থাকতে পারেনি বা কখনোই ম্যাচ জিতবে, ভালো পার্টনারশিপ হবে অথবা ভরসা রাখা যাবে এমনটা কখনোই হয়নি। বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়াতে গেছে তখনও একটা দোলাচল আছে, একটা সংকট আছে, একটা শঙ্কা আছে যে কে কে ওপেন করবেন। সাদমান করবেন নিশ্চিত, অনেকে সাদমানকেও মানতে পারেন না যে ভাই সাদমান কেন থাকবে, এমন উইকেটে সাদমান ভালো করতে পারবে না, অথবা সাদমান এত বছর হয়ে গেছে সে অর্থে ভালো করেনি। তারপরেও এই যে বাংলাদেশে খারাপ অবস্থা ওপেনিংয়ে, তার মধ্যে একটু হলে ভালো সাদমান, সেখানে তামিম আছেন, আছেন সৌম্য। এই দুইজনের মধ্যে কে ওপেন করবেন? দেখুন, এই প্রশ্ন সব জায়গাতে। এই যে একটা প্রস্তুতি ম্যাচ হচ্ছে, মানে ট্যুর ম্যাচ, সেখানে প্রথম দুজন হচ্ছেন সাদমান এবং তামিম। এখানে প্রশ্নটা আরও জোরালো হয়েছে যে ভাই সৌম্যকে নিয়ে যাওয়া হলো, সৌম্য এতদিন পর সুযোগ পেল, সৌম্য দেশের মাটিতে ভালো করে, পেস ভালো খেলে এবং দেশের বাইরে তার গড়টা ভালো, তাহলে কেন সৌম্য না, সৌম্য কেন ওপেনিংয়ে নামলেন না এই ট্যুর ম্যাচে? সৌম্য কি প্রথম টেস্টে একাদশে থাকবে না? এবং সৌম্য কেন, মানে যে প্রশ্ন আছে তার থেকে বড় প্রশ্ন হচ্ছে সৌম্য কেন 8 নম্বরে ব্যাট করলো? তার মানে কি সৌম্য আবারও 7-8-এ খেলবে? হাথুরু সিংহে যখন 7-8-এ খেলিয়েছে তার ক্যারিয়ারটা ধ্বংস হয়েছে ওই সময়টাতে। মানে হাথুরু সিংহে মানে সৌম্যর ক্যারিয়ারে অনেক অবদান রেখেছেন, তারপরেও তাকে যখন 7 নম্বরে নিয়ে যাওয়া হলো তখন থেকে তার ক্যারিয়ার কিন্তু খারাপ হওয়ার পথে থাকলো। তো এই যে একটা বিষয়, সেটা কি আবারও আসছে? সৌম্যকে কি 7 নম্বরে নেওয়ার জন্য 8 নম্বরে খেলানো হচ্ছে? এখন আসা যাক যে কেন খেলানো হলো এবং প্রথম ম্যাচে কে খেলবে এবং কোনটা যৌক্তিক। দেখুন, নিঃসন্দেহে সৌম্যকে নিয়ে যাওয়া হয়েছে ওপেনিং পার্টনারশিপের জন্যই বা ওপেনিংয়ে খেলানোর জন্যই, এখানে 6-7 অথবা 3-4-এ খেলানোর জন্য না। কিন্তু এই যে ট্যুর ম্যাচ যেটা, এখানে বাংলাদেশ দল চেয়েছে একেবারে যে একাদশটা খেলবে তারা যেন সর্বোচ্চ সুবিধা পায়, সুযোগ পায় এবং তারা যেই জায়গাতে খেলে সেখানেই পায়। এখন কথা হচ্ছে তামিম কেন প্রথম ম্যাচের জন্য এগিয়ে থাকছেন। আমি আগে সেটা নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে তামিম গেল কয়েকটা সিরিজে, টেস্ট সিরিজের দলে ছিলেন এবং বিসিবির সেট আপে আছেন, টেস্ট খেলবেন সেই মেন্টালিটি নিয়েই তিনি প্রত্যেক দিন অনুশীলন করেছেন এবং একটা টেস্ট খেলেছেন কিন্তু রিসেন্ট। এই জন্য তাকেই প্রথম চয়েস চিন্তা করা হচ্ছে সাদমানের সাথে, যদিও সাদমানকে নিয়েও প্রশ্ন আছে। এছাড়া যদি আমরা স্ট্যাট দেখি যে গেল কয়েকটা বছর টানা কিন্তু এনসিএল বিসিএল খেলেছেন তামিম এবং সেখানে রান করেছেন, তার 39 গলে রান করেছেন এবং ভালো রান করেছেন ডোমেস্টিকে। তাকে কিন্তু সেই জন্যই নেওয়া হয়েছে, তার গড়, তার ব্যাটিং করার ধরন এবং দ্রুত রান তুলে দলকে বিপদমুক্ত করা, সেই কাজগুলো তিনি করেছেন বলে তাকে টেস্টে নেওয়া হয়েছে। টেস্টে যেহেতু 3 থেকে 4টা সিরিজে দলের সাথে আছেন, ডেবু হয়েছে, ডেবুতে যেহেতু পাকিস্তানের বিপক্ষে সিলেটে ভালো করতে পারেননি, তারপরেও তিনি প্রক্রিয়াতে এগিয়ে থাকছেন। এই জন্য তাকে প্রথম টেস্টে একাদশে এগিয়ে রাখা হচ্ছে, মানে 90% তাকে খেলানো হবে। এখন আসা যাক সৌম্যের বিষয়ে, সৌম্য কোথায় এগিয়ে কোথায় পিছিয়ে। এই যে সাম্প্রতিক সময়ে সৌম্য কিন্তু একেবারেই টেস্ট যে সেট আপ তার বাইরে ছিলেন, মানে টি-20 সেট আপ যেটা, সেখানেও সৌম্য ছিল না। শুধুমাত্র যেখানে লিটন ইনজুর্ড হলেন, যেখানে ইমন খেলতে পারবেন কি পারবেন না সেই শঙ্কাতে ছিলেন, এই জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টা টি-20 কিন্তু খেলতে পেরেছেন এবং টেস্টেও ওই একই অবস্থা। টেস্টে 5.5 বছর পর ফিরেছেন এবং যে সেঞ্চুরি করেছেন, 149 রানের ইনিংস খেলেছেন, সেটাও কিন্তু হয়ে গেছে প্রায় 7 বছর। মানে 2019 সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে খেলেছিলেন 149 রানের তার ক্যারিয়ার বেস্ট এবং একমাত্র সেঞ্চুরির ইনিংসটা। এরপরে 3টা টেস্ট খেলেছেন, তারপরে বাদ পড়েছেন। সৌম্যর দলে ফেরার একটাই বেশি কাজ করেছে, একটা রিজন, সেটা হচ্ছে দেশের বাইরে ভালো করেন, তার গড়টা 41 দেশের বাইরে, একটা সেঞ্চুরি, 4টা যে 50 আছে সেগুলো সব দেশের বাইরে। কিন্তু সাম্প্রতিক সময়ে ওই সেট আপে ছিলেন না সৌম্য। ওই যে এনসিএলে সর্বোচ্চ রান করেছেন গেল বছর ডিসেম্বরে, এই গেল কয়েকটা মাসে তিনি সেট আপে ছিলেন না। কিন্তু এত বছর পর সৌম্য নিজেও আশা করেন টেস্টে ফিরবেন, ফিরেছেন, ভরসা রাখা হয়েছে ওই যে অতীত যে অভিজ্ঞতাটা দেশের বাইরে ভালো করা, সেজন্য সৌম্য সেই সুযোগটাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন কাজে লাগাতে, সেভাবে প্রস্তুত হচ্ছেন। এবং আমরা দেখেছি যে প্রস্তুতি ম্যাচটা সেখানে 36 বলে খেলে 16টা রান করেছেন, চেষ্টা করেছেন, যদিও সফল হননি। অন্যদিকে 8 বলে 0 করেছেন তামিম। এখানে একেবারেই মানে কোনো ধরনের সন্দেহ নেই বিসিবির যে সেট আপটা টেস্ট সেট আপ, সেখানে তামিম এগিয়ে থাকছেন এবং সাম্প্রতিক সময়ে অনুশীলন
কোচদের সাথে থাকা, টেস্ট সেটআপে থাকা, সেটাও কিন্তু তামিম এগিয়ে আছেন, যদিও একটা মাত্র ম্যাচে ভালো করেননি, 30 রান করেছেন পাকিস্তানের বিপক্ষে ডেবু ম্যাচে। তো সেই দিক দিয়ে অবশ্যই তামিম এগিয়ে আছেন, সে কারণেই তামিমকে ওপেনিং স্লটেই খেলানো হয়েছে এবং সৌম্যকে 8 নম্বরে খেলানো হয়েছে। কারণ কোনো কারণে যদি দ্বিতীয় ইনিংসে ভালো করেন, তামিম অ্যাডজাস্ট করতে না পারেন, তাহলে কিন্তু সৌম্য প্রথম টেস্টে একাদশে ঢুকতে পারেন। এখন পর্যন্ত সব কিছু মিলিয়ে, সেট আপ মিলিয়ে সৌম্যর থেকে একটু হলেও প্রথম টেস্টের একাদশে তামিম এগিয়ে আছেন। দ্বিতীয় ইনিংস বাকি আছে, সেখানে যদি সৌম্য ভালো করেন, দারুণ একটা 50 করেন বা 80 রান করেন, অন্যদিকে তামিম ভালো করতে না পারেন, তাহলে নিঃসন্দেহে প্রথম টেস্টে সৌম্য ব্যাক করবে। ওই একটা ইনিংসে কিন্তু এখন দুজনের উপর বড় একটা ভরসা থাকছে, যিনি ভালো করবেন তিনিই কিন্তু প্রথম টেস্টের একাদশে ঢুকে যাবেন। আবার এমনও হতে পারে দুজনে ব্যর্থ হলেন, যদি ব্যর্থ হন তাহলে কিন্তু তামিমই প্রথম টেস্টে খেলবেন। এটা আসলে অযৌক্তিক না, এটাই যৌক্তিক। হঠাৎ করে এত বছর পর যখন ব্যাক করেছেন সৌম্য, করার পর যদি প্রথম টেস্টে খারাপ করেন, তাহলে নির্বাচক, ক্রিকেট বোর্ড তাদেরকেও কথা শুনতে হবে এবং সৌম্যের উপর একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। অন্য দিক থেকে যদি প্রথম টেস্টে ওপেনাররা ব্যর্থ হন, দ্বিতীয় টেস্টে সৌম্য খেলেন এবং একটু ভালো করেন, তাহলে সৌম্যের ক্যারিয়ারটাও ভালো হবে, আত্মবিশ্বাস পাবেন এবং নির্বাচক এবং বিসিবিও কিন্তু ওই যে প্রক্রিয়াটা তার উপর আস্থা রাখতে পারবে। আপনাদের কী মনে হয় দ্বিতীয় ইনিংসে কেমন করবে দুজন এবং কে থাকবে একাদশে? নিঃসন্দেহে জানাবেন। ধন্যবাদ।